যে দল কেবলমাত্র মুসলিম সম্প্রদায়ের গোড়া ভাবনা নিয়ে চলে, সেই দলকে মাত্র ১.৫ বৎসরের ব্যবধানে একটি আধুনিক প্রগতিশীল গণতান্ত্রিক দল হিসাবে গড়ে তোলার, সেই দলকে বিবর্তন করার যে অসম্ভব কাজকে অনায়াসে সম্ভব করে তুলেছেন, সেই মানুষটি হলেন ডক্টর শফিকুর রহমান। ঢাকাতে জামাত ইসলাম ইন, বিএনপি আউট। হ্যাঁ, এটি সত্য। চরমনাই পীর সাহেব, হ্যাঁ, উনি বাইরে যায় এমন ভাবে বলছে যে শরিয়া আইন যে জামাত ইসলামের মধ্যে নাই, জামাত ইসলামের মুখ দিয়ে আর বলার দরকার হয় নাই। বুঝছেন রাজনীতিটা কোন লেভেলে? ওই যে গানের একটা কথা আছে না, খেলা চলছে কোন লেভেলে, কার পাশা কার টেবিলে। হাই হাই, নির্বাচনের ৮০ ঘন্টা আগে ডক্টর ইউনূস সরকার বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছেন। কি ঘটেছে, কেন ঘটেছে, এত কঠোরতা কেন? আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে ইতিমধ্যে অনুমান করে ফেলেছেন যে ভিডিওটি কোন বিষয় নিয়ে। দর্শক, এই ভিডিওটিতে সম্প্রতি সময়ে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাই তথ্যগুলো বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বাংলাদেশে যখন রাজনৈতিক নেতৃত্বের শূন্যতা, যখন খালেদা জিয়ার মৃত্যু হয়েছে এবং শেখ হাসিনা স্বৈরাচারের অভিযোগে দেশ থেকে বিতাড়িত হয়েছেন, সেই সময়ে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেতে চলেছে আর মাত্র 2 দিন পর। এই সময়ে দাঁড়িয়ে আজ আমরা মূল্যায়ন করার চেষ্টা করব এমন একজন নেতার, যে নেতার মহা আবির্ভাবে বাংলাদেশের রাজনীতি এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। বাংলাদেশের জামাতে ইসলামী দল, যে রাজনৈতিক দল ইতিপূর্বে দুইবার নিষেধাজ্ঞার শিকার হয়েছে। জামাতে ইসলামী এমন একটি দল, যে দল বাংলাদেশের অভিজাত মুসলিম সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, এমনকি ভারতবর্ষের প্রথম সারির মিডিয়া, প্রত্যেকের কাছ থেকেই একই অভিযোগে অভিযুক্ত ছিল যে জামাতে ইসলামী দল একটি রক্ষণশীল মৌলবাদী ইসলামী দল, যে দল কেবলমাত্র মুসলিম সম্প্রদায়ের গোড়া ভাবনা নিয়ে চলে, সেই দলকে মাত্র ১.৫ বৎসরের ব্যবধানে একটি আধুনিক প্রগতিশীল গণতান্ত্রিক দল হিসাবে গড়ে তোলার, সেই দলকে বিবর্তন করার যে অসম্ভব কাজকে অনায়াসে সম্ভব করে তুলেছেন, সেই মানুষটি হলেন ডক্টর শফিকুর রহমান। ডক্টর শফিকুর রহমান আদতে একজন সহজ সরল মানুষ, অথচ তার নেতৃত্ব দানের ক্ষমতা কি অসম্ভব। তার এই সরলতার মধ্যেই লুকিয়ে আছে তার অনন্যতার শক্তি, অদম্য মানসিক জেদ এবং দেশের প্রতি অফুরন্ত ভালোবাসা। দেশের যুব সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যাওয়ার, শিক্ষায়, শিল্পে, বিজ্ঞানে, কর্মসংস্থানে, অর্থনীতিতে বাংলাদেশকে একটি প্রথম সারির রাষ্ট্র হিসেবে গড়ে তোলার যে অনন্য স্বপ্ন তিনি দেখছেন, সেই স্বপ্ন শুধু তিনি একা দেখেননি, গোটা দেশের মানুষের মধ্যে সেই স্বপ্নকে তিনি অনায়াসে সঞ্চালিত করেছেন। এই ডক্টর শফিকুর রহমান, যিনি নিজে বয়সে প্রবীণ হলেও বুকের মধ্যে জমিয়ে রেখেছেন যৌবনের উদ্দীপ্ত আগুন, আর সেই আগুনে ভর করেই জুলাই বিপ্লবের ঔরস যত দল, এনসিপি, যার আতুরঘর বিশ্ববিদ্যালয়, সেই দলকে অনায়াসে তিনি তার জোট সঙ্গী করতে পেরেছেন। ইসলামিক সংগঠনগুলো যখন নেতৃত্বের মধ্যে কোন্দলে ভোগে, যখন নেতাকে কোনোভাবেই কর্মীরা মেনে নিতেই চায় না, সেই রকম একটি দেশ বাংলাদেশ, যেখানে 11টি দলের এক মহা জোট তৈরি করেছেন। এই 10টি রাজনৈতিক দলের তাদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও প্রতিটি দলের প্রথম সারির নেতা অনায়াসে তাদের অভিভাবক হিসেবে মেনে নিয়েছেন এই ডক্টর শফিকুর রহমানকে, কারণ তার নেতৃত্ব দানের, তার ব্যক্তিত্বের প্রতি সকলের অগাধ আস্থা এবং ভরসা আছে। বাংলাদেশের সংখ্যালঘু যারা কোনোদিনও ভাবতে পারেনি তারা জামাত ইসলামী দল করবে, সেই জামাত ইসলামী দলের প্রার্থী হয়েছে এবার খুলনা 4 থেকে কৃষ্ণ নন্দী। জামাত দল, যারা এতদিন রোকন ছাড়া কোনোদিনও কাউকে প্রার্থী করার কথা স্বপ্নেও ভাবেনি, অথচ ডক্টর শফিকুর রহমান সময়ের দাবিকে মাথায় রেখে জাতিকে নেতৃত্ব দিতে গেলে যে উদারতা দরকার, সকলের কাছে সমানভাবে পৌঁছে যাওয়া, সকলের প্রতিনিধিত্বকে নিশ্চিত করা, সেই কাজ করেছেন আজ। সুতরাং জামাতে ইসলামী দল ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আজ অবাধ গণতান্ত্রিক সুষ্ঠু নির্বাচনের দিকে সকলের প্রতিনিধিত্বকে নিশ্চিত করে অনায়াসে এগিয়ে চলেছে, ঘরে ঘরে একটাই বার্তা দিতে, এক শক্তিশালী বাংলাদেশের বার্তা দিতে, চাঁদাবাজি মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার এক অপরিসীম প্রয়াস তিনি করছেন। আর এরই ফলে সারা পৃথিবী জুড়ে এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচনের দিকে চোখ তো রয়েইছে, কিন্তু
ইতিমধ্যেই প্রধানমন্ত্রী না হয়েও যিনি প্রতিটা দেশের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য মানুষ হিসেবে ইতিমধ্যেই পরিচিত হয়ে উঠেছেন। তাই এখন কাগজে কাগজে লেখা হচ্ছে ডক্টর শফিকুর রহমানের নামে যে তিনি হলেন সেই মানুষ, হি ইজ দ্য ম্যান এভরিবডি ওয়ান্টস টু মিট। তিনি সেই নেতা যার সাথে প্রতিটা দেশের রাষ্ট্রদূতেরা দেখা করতে লাইন লাগিয়ে দিচ্ছেন। আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব ডক্টর শফিকুর রহমান কিভাবে মাত্র 1.5 বছরের এই নিরলস শ্রমের মাধ্যমে একটি প্রান্তিক উপান্ত রাজনৈতিক দল জামাত ইসলাম তাকে কিভাবে সাফল্যের এই মহাসড়কে তিনি তুলে আনলেন তার রহস্য বোঝার চেষ্টা করব। আমরা আজকের এই আলোচনায় ডক্টর শফিকুর রহমানের যে অনন্য ব্যক্তিত্ব, তার যে অনন্য নেতৃত্ব দানের ক্ষমতা এবং তিনি এই 1.5 বছরের সময়ের মধ্যে তার দলকে যে সাফল্য দান করলেন সেটাকে আমরা 5 ভাগে বোঝার চেষ্টা করেছি। চলুন প্রথমেই দেখবো আমরা সাকসেসফুলি বিল্ড আ ব্রড কোয়ালিশন। আজকের জামাত জোটের যে সাফল্যের সমীকরণ যেটা হতে পারে, বা ইতিমধ্যেই জামাত বাংলাদেশের সবচাইতে আলোচিত এবং সবচাইতে জনপ্রিয় দলের যে জায়গা দখল করে নিয়েছে তার নেপথ্যে প্রথম কারণ হলো ডক্টর শফিকুর রহমান তার যে নেতৃত্বে বাংলাদেশের 11টি দল তারা একটা জোট করতে পেরেছে। ইতিপূর্বে জামাত কোনোদিনও এই ধরনের এত বৃহত্তর জোট গড়ে তুলতে পারেনি। এই প্রথম ডক্টর শফিকুর রহমান প্রতিটি রাজনৈতিক দলকে বোঝাতে সক্ষম হয়েছেন দেশের প্রয়োজনে, বাংলাদেশের স্বার্থে তাদের ক্ষুদ্র ব্যক্তি স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে লড়াই করার মন্ত্রে তিনি দীক্ষিত করতে পেরেছেন। তাই জামাতের একটি বৃহত্তর ভোট রয়েছে, আর তারই সঙ্গে তিনি যখন এই দলগুলোকে এক জায়গায় করতে পেরেছেন, স্বাভাবিকভাবে জামাত জোটের সাফল্য অনেকখানি সুনিশ্চিত হয়েছে এই জোট গঠন করার সক্ষমতায়। আর এর নেপথ্যে কিন্তু 1 নম্বর দাবিদার যিনি, তিনি অবশ্যই ডক্টর শফিকুর রহমান। 2 নম্বর যে অভিযোগ, সে ভারতবর্ষই হোক বা পশ্চিমী দুনিয়া কিংবা বাংলাদেশের অভ্যন্তরেও, প্রধান যে সমস্যা ছিল জামাত ইসলামী দলের ভাবমূর্তির ক্ষেত্রে সেটা ছিল যে জামাত কেবলমাত্র বাংলাদেশকে একটি ধর্মভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার ভাবনায় এগিয়ে চলে জামাত, এবং জামাত যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশে শরিয়া আইন প্রবর্তন করবে। তাই স্বাভাবিকভাবেই যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, এমনকি উচ্চশিক্ষিত অভিজাত সম্প্রদায়ের শহুরে যারা মানুষ, শহুরে যারা মুসলমান, তারাও জামাতকে সবসময় ভয় পেয়েছে, অচ্ছুত করে রেখেছে। জামাত সম্পর্কে তাদের তীব্র নেগেটিভ ধারণা ছিল। এই নঙর্থক ভাবনাকে তিনি সদর্থক ভাবনায় বদলে দিলেন কিভাবে, এও এক অনন্য জাদু ডক্টর শফিকুর রহমানের। ডক্টর শফিকুর রহমান তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে বাংলাদেশে শরিয়া আইন তারা কোনো দিনও রূপায়ণ করবে না, একটি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়বেন, এই কথা তিনি প্রত্যয়ের সঙ্গে বললেন। এবং এই ক্ষেত্রে আমরা জানি যে ইসলাম ধর্ম অবলম্বন করেও মদিনা সনদ ঠিক যেভাবে পৃথিবীর সর্বপ্রথম সংবিধান লিখিত হয়েছিল, যে সংবিধানের মূল কথা ছিল প্রতিটা ধর্মের মানুষ শান্তির সঙ্গে সম্প্রীতির সঙ্গে একটি দেশে বসবাস করবে ভ্রাতৃত্বের সাথে, সেই আদর্শকে পুঁজি করে ডক্টর শফিকুর রহমান জামাত দলকে এক অভূতপূর্ব বিবর্তনের মধ্য দিয়ে নিয়ে গেলেন। এবং আজ বাংলাদেশে ইনক্লুসিভ রিলিজিয়াস পলিটিক্স তিনি করছেন, যে রাজনৈতিক আদর্শে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এমনকি শিখ প্রতিটি ধর্মাবলম্বীর মানুষকে তিনি এই জামাত দলের ছাতার তলে আনতে পেরেছেন। এবং জামাত দলের যে নির্বাচনী ইস্তেহার, সেই ইস্তেহারের পাতা উল্টালেই স্পষ্ট বোঝা যায় যে এটা কেবলমাত্র নির্বাচনী ফাঁকা আওয়াজ নয়। ইস্তেহারের প্রতি পাতায় পাতায় তিনি ঘোষণা করেছেন আগামী দিনে কিভাবে তিনি প্রত্যেকটি ধর্মের মানুষকে নিয়ে একসাথে এগোতে চান। তো এটা ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বেই জামাত দল প্রথম এই ধরনের ইনক্লুসিভ পলিটিক্সে পৌঁছাতে পেরেছে। ইতিপূর্বে কোনোদিনও জামাত দল এই ধরনের প্রোগ্রেসিভ আইডিয়া গ্রহণ করেনি। তাই এই ক্ষেত্রে আমরা বলতে পারি আজ জামাত দল জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত, এবং বাংলাদেশ রাষ্ট্রকে নেতৃত্ব দেওয়ার জন্য যেটুকু উদারতা প্রয়োজন, যেটুকু ইনক্লুসিভিটি প্রয়োজন, সেটা জামাত দল আজ অর্জন করতে পেরেছে। অপরদিকে জামাত দলের আভ্যন্তরীণ যে সংহতি এবং ঐক্য তার নজিরবিহীন। আমরা দেখেছি যে জামাত দল এতদিন ধরে যে সমস্ত প্রার্থী ঘোষণা করে রেখেছিল, এই একাধিক দলের সঙ্গে জোট করবার কারণে বেশ কিছু আসন জামাতকে ছেড়ে দিতে হয়েছে তার শরিক দলদেরকে। যে সমস্ত কর্মী জামাতের হয়ে প্রার্থী হওয়ার কথা এবং সেই সমস্ত অঞ্চলে কাজও করছিলেন, তাদেরকে যখন শরিক দলকে প্রার্থী পদ ছেড়ে দিতে হলো, সেই সমস্ত প্রার্থীরা হাসি মুখে তারা মেনে নিয়েছে দলের হাইকমান্ডের নির্দেশ। ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বকে তারা হাসি মুখে মেনে নিয়েছেন, চোখে জল মুখে হাসি। তারা এনসিপি কোথাও অন্য দলের প্রার্থীদের হয়ে মনোনয়ন জমা দেয়া এবং ভোটের ময়দানে প্রচার করা, সেই কাজ করে আসছেন। তাই ডক্টর শফিকুর রহমান দেখিয়েছেন যে কিভাবে ভালোবেসে,
কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে জাতির সাথে কাজ করতে হয়। তার দলের মধ্যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কোনো অসন্তোষ নেই, প্রত্যেকে ঐক্যবদ্ধ। এটা আভ্যন্তরীণ সংহতির ক্ষেত্রে ডক্টর শফিকুর রহমান দেখিয়েছেন কিভাবে দলকে নেতৃত্ব দিতে হয়। অপর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যেটা আমি ইতিমধ্যেই বলেছি, যে তিনি দাড়ি এবং চুল সাদা হয়েছে তার, তিনি বয়সে প্রবীণ। এবার বাংলাদেশের নির্বাচনে সব থেকে যে পপুলার যে ডাক, তিনি দাদু নামে সম্বোধিত হচ্ছেন। তাকে ভোটাররা বলছেন দাদু, দাদুকেই ভোট দেবো, এবার দাড়িপাল্লার দাদুকে ভোট দেব। তাই তিনি নিজে প্রবীণ হলেও বাংলাদেশের যে যুব শক্তি, জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সেই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে তিনি কিন্তু বুকে ধারণ করেছেন। এনসিপি রাজনৈতিক দলকে তার জোট সঙ্গী করতে পেরেছেন, এবং এনসিপি যাদের রাজনীতির মূল আঁতুড়ঘরই বিভিন্ন বিশ্ববিদ্যালয়, যুব সম্প্রদায়, সেই যুব সম্প্রদায়ের নেতা হিসেবে তিনি কিন্তু আজ সার্থকভাবে নেতৃত্ব দিচ্ছেন, বাংলাদেশে একসাথে ভোটের ময়দানে প্রচার করছেন। সর্বোপরি লাস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টি আমি বলবো, তা ইমপ্রুভড জামাতস গ্লোবাল ইমেজ। সারা পৃথিবী জুড়ে এতদিন যেখানে জামাতের নামে অপপ্রচার ছিল, যে জামাত একটি সন্ত্রাসী সংগঠন, যাদের রাজনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পেলে বাংলাদেশে খুন রাহাজানি বাড়বে, সেই জামাত দল আজ এই ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে সারা পৃথিবী জুড়ে আজ সবাই চাইছে জামাতের সঙ্গে কাজ করতে। এমনকি আমেরিকা যুক্তরাষ্ট্র তারাও চাইছে উৎসাহের সঙ্গে জামাতের সঙ্গে কাজ করতে। ইউরোপীয় ইউনিয়ন তারা প্রস্তুত, তারা দূত পাঠাচ্ছে বাংলাদেশে ডক্টর শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করবার জন্য। এমনকি আমাদের দেশ ভারতবর্ষে একাধিক খবরের কাগজে প্রায় প্রতিদিন ডক্টর শফিকুর রহমান এবং জামাতের সম্পর্কে লেখা বেরোচ্ছে, যে লেখাগুলো জামাতের প্রতি প্রশংসামূলক, পজিটিভ নিউজ প্রকাশিত হচ্ছে আজ জামাতের প্রসঙ্গে। এ এক অভূতপূর্ব বিবর্তন। এই বিবর্তন সত্যি অকল্পনীয়, অবিশ্বাস্য। সাধারণভাবে এই অসম্ভবকে সম্ভব করেছেন এই সরল সাদা মানুষটি, যাকে দেখলে, যার আলাপচারিতা শুনলে মনেই হয় না তিনি একটি রাজনৈতিক দলকে, একটা দেশকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাতে পারেন। আমরা যে কথাটা বলছিলাম, যে জামাতের নেতা হিসেবে ডক্টর শফিকুর রহমান তার দলকে একটি আন্তর্জাতিক উচ্চতায় উন্নীত করেছেন, তার প্রমাণ হিসেবে একটু দেখুন আল জাজিরা নিউজ মিডিয়া তারা কি লিখেছে। তারা লিখেছেন, বাংলাদেশের জামাত লিডার শফিকুর রহমান, দ্য ম্যান এভরিওয়ান ওয়ান্টস টু মিট। বিস্তারিতভাবে আলোচনা করা আছে যে আনটিল রিসেন্টলি বাংলাদেশের এলিটস অ্যান্ড ফরেন ডিপ্লোম্যাটস অ্যাভয়েডেড দ্য জামাত লিডার অ্যান্ড হিজ পার্টি। খুব পরিষ্কার করে জানিয়েছে আল জাজিরা, এই সেদিন পর্যন্ত বাংলাদেশের অভিজাত মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং আন্তর্জাতিক কূটনীতিকরা তারা সযত্নে জামাত দলকে এবং জামাত দলের নেতাদেরকে এড়িয়ে চলতেন। সেই রাজনৈতিক দল এবং সেই দলের নেতা ডক্টর শফিকুর রহমানকে আজ সারা পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রের রাষ্ট্রনায়করা এবং কূটনীতিকরা তার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন। কি এমন জাদু করলেন ডক্টর শফিকুর রহমান? তার অনন্য গল্পটা কি, তার অনেকখানি আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। যে রক্ষণশীল যে বৃত্ত, সেখান থেকে জামাত দলকে মুক্ত করা, জামাত দলের মধ্যে সমস্ত ধর্মের বর্ণের মানুষকে সংযুক্ত করা, সমস্ত বয়সী মানুষকে সংযুক্ত করা, এমনকি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষকেও জামাত দলের প্রার্থী করা, তার সংবিধানকে ভেঙে নতুন আইন করে এই কাজ যে তিনি করলেন, এখান থেকে প্রমাণ হয় তিনি কিভাবে গণতান্ত্রিক পথে এগিয়ে যাচ্ছেন। তার প্রমাণ হিসেবে দেখুন যে এখানে আমরা দেখছি ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন আমেরিকার বাংলাদেশের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রেস্টেনসন, এবং নিচে আমরা দেখছি জার্মানির রাষ্ট্রদূত শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করছেন, সৌজন্য সাক্ষাৎ। এই দুটি ছবি আমরা এখানে ব্যবহার করেছি, কিন্তু এইরকম একাধিক দেশের দূত তারা সাক্ষাৎ ইতিমধ্যে করেছেন ডক্টর শফিকুর রহমানের সঙ্গে। এইখানে একটা কথা না বললে খুব অন্যায় হয়। ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিনিও যখন বাংলাদেশ ভ্রমণ করলেন খালেদা জিয়ার মৃত্যুর পর, তিনিও কিন্তু ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। কিন্তু দেখুন এইখানে একটি কথা খুব উল্লেখ্য, তারেক রহমান তিনি 18 বছর ধরে প্রবাসে লন্ডনে ছিলেন। এই সুদীর্ঘকাল লন্ডনে থাকবার পরও ইংল্যান্ড কিংবা পশ্চিমী দুনিয়ার কোনো রাষ্ট্রনায়কের সঙ্গে তিনি কিন্তু সেইভাবে কোনো সখ্যতা গড়ে তুলতে পারেননি। বাংলাদেশের ভোটের মাত্র কয়েকদিন আগে তিনি দেশে ফিরলেন। দেশে তিনি এখন জোর প্রচার করছেন নির্বাচনের। বিএনপি হাড্ডাহাড্ডি লড়াই দেবে জামাতের সঙ্গে, কোনো সন্দেহ নেই যে বিএনপি একটি অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক দল, এবং তার প্রধান মুখ হিসেবে এই মুহূর্তে বাংলাদেশে লড়াই করছেন তারেক রহমান। কিন্তু তারেক রহমান এখনো পর্যন্ত বিদেশি রাষ্ট্রের সঙ্গে খুব একটা সখ্যতা বা সুখ সম্পর্ক গড়ে তুলতে পারেননি, যে কাজ অনায়াসে করেছেন সরল সাদা একজন নেতা, পেশায় ডাক্তার ডক্টর শফিকুর রহমান। তিনি বাংলাদেশে থেকেও আজ সারা পৃথিবীর মুসলিম বিশ্বের রাষ্ট্রনায়ক তো বটেই,
পশ্চিমী দুনিয়ার রাষ্ট্রনায়কদের সঙ্গেও তিনি কিন্তু একটা যোগাযোগ গড়ে তুলেছেন। আর সেখান থেকে স্পষ্ট বুঝতে পারা যায় আগামী দিনের বাংলাদেশের মিশন সম্পর্কে, ভিশন সম্পর্কে তিনি কতখানি দৃঢ় প্রতিজ্ঞ জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান যে ইস্যু এবার ভোটের প্রধান ইস্যু হচ্ছে চাঁদাবাজির বিরুদ্ধে লড়াই, দুর্নীতির বিরুদ্ধে লড়াই। সেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে জামাত ইসলামী দল কতটা নির্ভরযোগ্য হবে তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে। প্রত্যেকটি দলই তো বলে যে আমরা ভালো, আমরা আপোষ করি না দুর্নীতির সঙ্গে, কিন্তু তার প্রমাণ দলিল যদি না থাকে সে কথা কতখানি গ্রহণযোগ্য হবে। চলুন আমরা বিএনপি এবং জামাত, বাংলাদেশের দুটি প্রধান রাজনৈতিক দল এই মুহূর্তে এই নির্বাচনে, তাদের যে স্বচ্ছতা, তাদের জবাবদিহি করার জনগণকে কতখানি প্রস্তুতি আছে বা অতীত ইতিহাস কি বলে। আমরা পাশাপাশি রেখেছি জামাত এবং বিএনপি দলের অডিট রিপোর্ট। 2024 সালে যে অডিট রিপোর্ট প্রকাশ করা হয়েছে তাদের দলীয় পক্ষে, সেই রিপোর্ট আমরা রেখেছি। একদিকে দেখুন জামাত দল 2024 সালে তারা মোট টাকা তাদের সংগৃহীত হয়েছিল বিভিন্নভাবে, দলের সদস্যদের থেকে টাকা সংগ্রহ যেটুকু হয়, তারা মোট 28,97,299 টাকা তাদের আয় হয়েছিল। ব্যয় হয়েছিল কত? 23,73,38,177। একেবারে স্পষ্ট করে লেখা আছে, ফাইন। কিন্তু এই টাকা তারা ব্যয় করলেন 23 কোটি। কিভাবে ব্যয় করলেন, কোথায় ব্যয় করলেন, তার পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং টাকা, এই যে টাকা 28,97,00,000 টাকা কোথা থেকে এলো তারও হিসাব রয়েছে। যে টাকা সাবস্ক্রিপশন, চাঁদা থেকে এসছে কর্মীদের, এবং ডোনেশন থেকে এসছে, তারা টাকার সোর্স। অপরদিকে বিএনপি দল, তারা দেখুন তাদের বাৎসরিক যে মোট টাকা আয় হয়েছিল 15,65,00,000 টাকা, সেই টাকা বলা আছে স্পষ্ট, ফাইন। কত টাকা খরচ হয়েছে তাও বলা আছে 4,80,00,000। কিন্তু বাকি কোনো হিসেব, কত টাকা খরচ কোথায় করা হয়েছে তার কোনো ডেটা দেয়া নেই। টাকা কোথা থেকে এলো এই 15 কোটি টাকা তারও কোনো হিসেব নেই। শুধু লেখা রয়েছে লাল কালি দিয়ে নট ডিটেইলড, কোনো বিস্তারিত তথ্য এখানে দেওয়া নেই। যে রাজনৈতিক দল তাদের দলীয় টাকা পয়সার কোনো হিসেব দিতে পারে না, কোনো স্বচ্ছতা তাদের নেই, সেই দল আগামী দিনে ক্ষমতায় এলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা প্রমাণ রাখতে পারবে, স্বচ্ছতা বজায় রাখতে পারবে, তার প্রমাণ কি? এখানেই কিন্তু জামাত দল অনেকখানি এগিয়ে যাচ্ছে স্বচ্ছতার প্রশ্নে। ডক্টর শফিকুর রহমান তিনি অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে, সততার সঙ্গে তিনি তার দলের যে কোষাগার, তার যে হিসাব, আয় ব্যয়ের হিসাব, তার পুঙ্খানুপুঙ্খ হিসাব তিনি রক্ষা করেছেন। এই ক্ষেত্রে জামাত 100 পেয়ে যাবে, 10 on 10 মার্কস পেয়ে যাবে সততার প্রশ্নে, জবাবদিহিতার প্রশ্নে। বিএনপি কিন্তু এই ক্ষেত্রে অনেকখানি পিছিয়ে আছে। তাই আমরা ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বকে আমরা এগিয়ে রাখছি পদাতিকের পক্ষে। আমরাও মনে করি তাকে বিশ্বাস করা যায়। আর ডক্টর শফিকুর রহমান, তার যে সংকল্প এবং তাকে ঘিরে গোটা মানুষের যে আশা এবং ভরসা, যে বাংলাদেশ যদি তিনি সরকারের প্রধানমন্ত্রী হয়ে দায়িত্বভার গ্রহণ করেন এবং দেশকে যদি দুর্নীতিমুক্ত করতে পারেন, তাহলে আগামীর বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে। কারণ একটি দুর্নীতিমুক্ত দেশ যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারে। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ খুব একটা কম নেই, বিশেষ করে মানব সম্পদ, সীমাহীন মানব সম্পদ রয়েছে ইচ্ছা শক্তি। যেটুকু দরকার দুর্নীতিকে কেটে বাদ দেওয়া। দুর্নীতি যদি বাদ যায় এই দেশ আগামী দিনে অনেকখানি প্রগতিশীল হবে। আর সেই স্বপ্ন সত্য হওয়ার ক্ষেত্রে ডক্টর শফিকুর রহমান তিনি রূপকারের ভূমিকা পালন করতে পারেন, ত্রাতার ভূমিকা পালন করতে পারেন বলে আমাদের অগ্রিম অনুমান। তবে অনুমান তৈরি হয় মানুষের পূর্ব অভিজ্ঞতা থেকে। ডক্টর শফিকুর রহমান পেশায় তিনি ডাক্তার, তিনি ডাক্তারি করে রোজগার করে দিব্যি সুন্দর ভালো থাকতে পারতেন। তার জাতির এবং দেশের প্রতি ত্যাগ এবং তার দায়বদ্ধতা এমন একটা জায়গায় যে তিনি মাত্র 1,03,00,000 টাকা সম্পদের মালিক এখনো পর্যন্ত। একজন উচ্চশিক্ষিত ডাক্তারবাবু তিনি চাইলে বেশ কয়েকশো কোটি টাকার মালিক হলেও হতে পারতেন, খুব একটা অসম্ভব নয়, কারণ তিনি নিজের ব্যবসাও করেন। কিন্তু এই সামান্য টাকা নিয়ে তিনি বাংলাদেশে ইতিমধ্যেই যে বিপুল পরিমাণে সমাজ সেবা করেছেন সেটা নজিরবিহীন। অনেকেই দাবি করছেন যে ডক্টর শফিকুর রহমানের সরকার চালানোর অর্থাৎ গভর্নেন্স এবং অ্যাডমিনিস্ট্রেশনের কোনো অভিজ্ঞতা নেই, তিনি দেশ চালাতে পারবেন না, অনভিজ্ঞ। তো দেখুন এই মানুষটি ইতিমধ্যেই বাংলাদেশে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ তিনি নিজের নেতৃত্ব দিয়ে এই কলেজ নির্মাণ করেছেন এবং সেই কলেজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আবু সিনহা মেডিকেল কলেজ তিনি নিজে গড়েননি, কিন্তু সেই কলেজের প্রধান হিসেবে দায়িত্বভার চালাচ্ছেন দীর্ঘদিন ধরে সাফল্যের সঙ্গে। তিনি দুটি হাই স্কুল তৈরি করেছেন যার ম্যানেজিং কমিটি তিনি চেয়ারম্যান এই মুহূর্তে। তিনি একটি কামিল মাদ্রাসা নির্মাণ করেছেন, স্থাপন করেছেন, সেই মাদ্রাসাও তিনি কমিটির চেয়ারম্যান হয়ে আছেন। একাধিক তিনি অনাথ আশ্রম তৈরি করেছেন, সেই অনাথ আশ্রমগুলো তিনি ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছেন, দক্ষতার সঙ্গে কাজ চালিয়ে আসছেন। একাধিক মসজিদ নির্মাণ করেছেন সিলেটে,
সেই সমস্ত নেতৃত্ব দানের কাজ তিনি করছেন। ভেরিয়াস চ্যারিটি অর্গানাইজেশনস, একাধিক দাতব্য সংস্থা তিনি তৈরি করেছেন, আর নিউমেরাস ভলেন্টারি ক্লাবস, অনেকগুলো ক্লাব তৈরি করেছেন, এবং সর্বোপরি ইতিমধ্যেই তিনি তার এই বিভিন্ন প্রতিষ্ঠানে 1400 মানুষ চাকরি করছে। এই বিপুল কর্মকাণ্ডের নেতৃত্ব দিচ্ছেন এবং সব থেকে উল্লেখযোগ্য, জামাত দল বাংলাদেশের 64 জেলায় অসংখ্য রুকন, 2.5 লক্ষ রুকন, অসংখ্য কর্মীকে নিয়ে একটা বিরাট দলীয় যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড চালাচ্ছেন। দেশ বিদেশের মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন নিরন্তর, আর অদম্য প্রাণ শক্তি নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন। তারই প্রমাণ দেখেছি আমরা 2025 সালে। তার প্রচার করতে করতে তিনি দুইবার অজ্ঞান হয়ে গেলেন। অজ্ঞান হওয়ার পরেও তিনি কিন্তু মাঠ ছেড়ে পালাননি। যখন ডাক্তারবাবু তাকে প্রেসার মাপছেন, স্টেথোস্কোপ দিয়ে তাকে দেখছেন, তার চিকিৎসা করছেন, সেই অবস্থায় তিনি কিন্তু তার বক্তব্য দিচ্ছেন। দুবার অজ্ঞান হওয়ার পরেও জ্ঞান ফিরেই তিনি তার বক্তব্য চালু করেছেন, তার বক্তব্য সম্পন্ন করেছেন। তারপর তিনি হাসপাতালে গেছেন, চিকিৎসা সম্পন্ন করেছেন। এইরকম একজন নেতাকে জাতি কবার পেয়েছে। এটা সৌভাগ্য যে এমন একজন নেতা যিনি মনে করেন তার জীবনকে তিনি উৎসর্গ করেছেন দেশের জন্য, সমাজের জন্য, তার ব্যক্তিগত কোনো লোভ লালসা নেই। এই ধরনের নেতা দেশে বারবার আসে না। এটা সত্যি বাংলাদেশের জন্য সৌভাগ্য। তিনি প্রধানমন্ত্রী হন বা না হন তাতে কোনো যায় আসে না। তিনি যেমনভাবে আজ কাজ করছেন, আমাদের দৃঢ় বিশ্বাস তিনি যদি প্রধানমন্ত্রী নাও হন, তবুও ডক্টর শফিকুর রহমান এমন একজন ব্যক্তি, তিনি জাতির সেবা থেকে সরে আসবেন না। তাই পদাতিক পরিবারের পক্ষে এই মহান নেতাকে আমরা কুর্নিশ জানাই, ধন্যবাদ জানাই। জয়ী হন, সুখী হন, এগিয়ে যান বাংলাদেশকে নিয়ে, সেই প্রত্যাশা রেখে আজকে নিবেদন শেষ করলাম। দর্শক, এই ভিডিওতে আপনাদের সাথে সম্প্রতি সময়ে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হলো। এই সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এখনকার জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।